সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলোচক জনাব ইকতেদার আহমেদ, সাবেক জজ ও রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আসলে আমরা দিনের যে সব আলোচিত বিষয় থাকে সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করে থাকি। তাই আলোচনার শুরুতেই দেখে নেব আমরা বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি টানাপোড়েনও রয়েছে। দিল্লি থেকে ফিরেছেন ভারতের হাইকমিশনার, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপোড়েন। তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার আরেকটি দারুণ দিন, ডারউইন টেস্ট নিয়ে খবর করেছে তারা। আরেকটি শিরোনাম দেখছি, হাম নিয়ে, হামে মারা যাওয়া 51% শিশুর টিকা নেয়ার বয়সই হয়নি। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে নিভে গেল 9 প্রাণ। অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ইতিহাস। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকেও দলীয়করণ, একের পর এক গঠন হচ্ছে অ্যাডহক কমিটি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনা। প্রধানমন্ত্রীর ভারত সফরের সিদ্ধান্ত এখনো হয়নি, জানিয়েছেন প্রেস সচিব। তানজিদের ব্যাটে রূপকথার গল্প। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, আজও বন্ধ থাকছে অধিকাংশ কারখানা, শঙ্কিত উদ্যোক্তারা। আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, মাদকের মূলোৎপাটনে কঠোর পদক্ষেপ, গডফাদারদের সম্পদ ক্রোক হচ্ছে। ব্রিক্সের আগেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, সীতাকুণ্ডে আহাজারি, গ্যাস লিকেজে বিষক্রিয়ায় 9 জনের প্রাণহানি। শিল্প কারখানায় উৎপাদনে ধস, গ্যাসের সংকট নিয়ে তারা এই শিরোনামটি করেছে। আরেকটি শিরোনাম, অভাবনীয় উপহারের বার্তা দিয়ে তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে চাইছে দিল্লি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সম্পর্কে বরফ গলানোর চেষ্টা, এ মাসেই প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, জানিয়েছে ভারত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 4 স্টারে অশান্তপুর মিরপুর। পুলিশের খাতায় 4 গ্রুপ পরিচিত, 4 স্টার গ্রুপ নামে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এমন খবর তারা করেছে। খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, আমেরিকার এলএনজিতে চালু হচ্ছে সামিটের টার্মিনাল, গ্যাস সংকটের রহস্য। আরেকটি শিরোনাম এনডিটিভির খবর, আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, এ মাসেই সফর, শিগগিরই দিনক্ষণ ঘোষণা করবে ঢাকা দিল্লি। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের পথে বাধা তৈরি করছে কারা, এটি মন্তব্য প্রতিবেদন। আরেকটি শিরোনাম, সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে 9 জনের প্রাণহানি। দৈনিক দেশ রূপান্তর, ভরা মৌসুমে ইলিশের আকাল, রেকর্ড দাম, ক্রেতারা ফিরছেন খালি হাতে। আরেকটি শিরোনাম তারা করেছে, বেতন 36.5 লাখ টাকা, ওভারটাইমও 36 লাখ টাকা। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড নিয়ে তাদের এই শিরোনাম। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সীতাকুণ্ডে জাহাজ কাটা কারখানায় বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, জেলাবাসীর অনেক প্রত্যাশা। সাইবার গ্যাংয়ে বিপন্ন নারী। তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। দৈনিক বণিক বার্তা, তাদের মূল খবর হচ্ছে, টিকে গ্রুপের বিনিয়োগে দেশের সর্ববৃহৎ রিফাইনারি উৎপাদনে আসছে মার্চে। দেশে তৈরি হচ্ছে জ্বালানি তেলের প্রায় 57% পরিশোধন সক্ষমতার। মেয়াদ শেষ হয়ে আসছে ছাত্র সংসদগুলোর। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, টক্সিক গ্যাস kills 9 at shipbreaking yard in Chittagong. Tariq likely to visit India between August 20 to 25. আরেকটি ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, তাদের শিরোনামও প্রায় একই রকম, টক্সিক গ্যাস kills at 9 at shipbreaking yard। আরেকটি শিরোনাম তারা করেছে, 56 more foolish officials sent into retirement. অবজারভার,
তাদের প্রধান শিরোনাম হচ্ছে ডিফেনিং গ্যাস ক্রাইসিস চোকস ফ্যাক্টরিজ, প্রাইম মিনিস্টার লাইকলি টু ভিজিট নিউ দিল্লি নেক্সট উইক। আরেকটি শিরোনাম তারা করেছে একটা কমেন্ট্রি প্রতিবেদন, ঢাকা দিল্লি টুয়ার্ডস নিউ বিগিনিং। এই হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার যে শিরোনামগুলো আমরা দেখলাম। বেশিরভাগ ক্ষেত্রে যেটা খবর করেছে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কিনা সেটি নিয়ে আলোচনায়। ভারতের যিনি মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়সওয়াল, তিনি বলছেন দ্বিপাক্ষিক সফরে যাবেন তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে, এনডিটিভি একটি খবর দিচ্ছে, তারা বলছে আগামী সপ্তাহের শেষ নাগাদ ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাহলে কি আসলে বরফ গলতে শুরু করেছে বলা যায়? বরফ তো ভারত তো চেষ্টা করতেছে যে আন্তরিকভাবে যে এটা যে মানে সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য। তো বাংলাদেশও যেহেতু যে আমাদের একদম নিকটতম প্রতিবেশী এবং বলতে গেলে তো আমরা 3 দিকেই ভারত দ্বারা বেষ্টিত। খালি মধ্যখানে হয়েছিল 171 কিলোমিটার, এটা হচ্ছিল মায়ানমারের সাথে সীমান্ত আর কি। তো অ্যাকচুয়ালি তো মানে আর তাছাড়া তো ধরে না তাদের সাথে মানে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের এমনি ভালো রাখা উচিত আর কি। ব্যবসা বাণিজ্য এগুলো তো ধরেন আমরা তো অনেক কিছুর ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। আপনি ধরেন আমাদের এখানে চিকিৎসা বলেন, তারপরে ধরেন এডুকেশন বলেন, তারপরে ধরেন এমনি যে বিভিন্ন পণ্য আনা নেওয়া, তো এগুলোর তো মানে মানে ভারত থেকেই যদি আনা যায় তাহলে কিন্তু সাশ্রয়ী মূল্যে আনা যায়। তো এই সকল বিষয় বিবেচনা নিলে আমার মনে হয় আর কি যে সম্পর্ক যত দ্রুত স্বাভাবিক করা যায় ততই দেশের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক। তো এখন তো তারা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ হয়েছিল বিমস্টেকের প্রধান হিসাবে ব্রিক্স সম্মেলনে, যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা। তো এখন সেটা তো দেখুন বাংলাদেশের আপত্তি আছে যে সেটা তো আর দ্বিপাক্ষিক সফর না। তো এখন হয়তো নতুন করে যে তাদের যে হাইকমিশনার গতকাল না গত পরশু যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলো, তো দেখা করে তিনি মানে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই সফর এখন ঢাকা থেকে কিছু বলা হয় নাই, আপনি বললেন যে ভারতের একটা সংবাদ মাধ্যম তারা বলছে, এনডিটিভি তারা বলছে যে হয়তো আগামী সপ্তাহে হতে পারে। তো হলে তো হয়তো ভালোই যে উনি গেলেন, আলাপ আলোচনা হলো। দ্বিপাক্ষিক সফর মানে হচ্ছিল 2 প্রধানমন্ত্রীর মধ্যে আলাপ আলোচনা হবে, তারপরে হচ্ছিল তারা আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করবে। আর যদি বিমস্টেকের প্রধান হিসেবে যায় সেখানে তো দ্বিপাক্ষিক সম্মেলন তো সেটা না, সেটা তো হচ্ছিল যে জাস্ট অবজারভার হিসেবে বাংলাদেশ গেল। তো যদি আমার মনে হয় এই যদি দ্বিপাক্ষিক সম্মেলনটা যদি হয় বা এখন যদি যায় তাহলে হয়তো বিমস্টেকে আমাদের প্রধানমন্ত্রী নাও যেতে পারেন। সেই প্রশ্নটাই, যেখানে সেপ্টেম্বরের 12 তারিখ হওয়ার কথা ব্রিক্স সামিট, আর যদি দ্বিপাক্ষিক সফরটা আগামী সপ্তাহে অর্থাৎ 20 থেকে 25 অগাস্টের মধ্যে হয়, তাহলে কি 2টা সফরে কি তার কি যাওয়ার কথা? প্রাইম মিনিস্টার আমার মনে হয় না সেটা যাবে না। সেটা হয়তো ওই বিমস্টেকে হয়তো তখন হয়তো মানে আরও নিম্ন পর্যায়ের ব্যক্তি দিয়ে এটাকে প্রতিনিধিত্ব করানো হবে আর কি। কিন্তু কথা হচ্ছে বিমস্টেকে যেখানে আমন্ত্রণ জানানো হলো, হুট করে এমন কি হলো যেটা একেবারে দ্বিপাক্ষিক সম্পর্ক একটু এগিয়ে আনা বা এই ব্রিক্স সামিটের আগে আলোচনা? যেহেতু যে বাংলাদেশ মানে আপত্তি করেছিল যে বিমস্টেক সম্মেলনে মানে আপত্তি মানে কি বাংলাদেশ তো যাবে না, অনেকটা সিদ্ধান্ত নিয়েছিল যে যদি মানে দ্বিপাক্ষিক সম্মেলন যদি না হয় এবং 2 প্রধানমন্ত্রী যদি আলোচনার সুযোগ যদি না থাকে তাহলে যাবেন না। তো ওই ইয়েতেই হয়তো তারা ভারত নতুন করে চিন্তা ভাবনা করতেছে এবং সেটার জন্যই হয়তো যে নতুন করে আবার মানে আমন্ত্রণ জানালো আর কি যে দ্বিপাক্ষিক সম্মেলনের। কিন্তু যেখানে জুলাই গণহত্যাকারী বলে থাকেন অনেকে, তিনি দণ্ডপ্রাপ্ত, শেখ হাসিনা সহ অনেকে তো ভারতে পালিয়ে আছেন, তাদের প্রত্যর্পণ কিংবা তাদেরকে দেশে ফিরিয়ে আনা, এই যে ইস্যুর মধ্যে এই ধরনের সফর এটা আসলে কতটা অর্থ বহন করে? আসলে কি কোনো জায়গায় কোনো কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এখন ধরেন যে এটা তো হচ্ছিল আসলে তো হচ্ছিল যে রাজনৈতিক বিষয়, তো যে নেপালের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার বিরুদ্ধে তো ইয়ে ছিল, ওয়ারেন্ট ছিল, এবং তিনি তো গতকাল নেপালে প্রত্যাবর্তন করেছেন, যে প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি। তো এখন আমাদের এখানে হচ্ছিল তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, আর এনার বিরুদ্ধে হচ্ছিল মানে এই যে যাবজ্জীবন না মানে এটা হচ্ছিল মৃত্যুদণ্ড, ফাঁসির দণ্ড আর কি। তো আসলে এখন তো ধরেন মানে এটা তো মানে জানা কথা যে তাকে হয়তো মানে এয়ারপোর্টে দিয়ে আসুক বা স্থলপথে আসুক, অ্যারেস্ট হয়ে যাবে। তো অ্যারেস্ট হওয়ার পরে তারপরে হয়তো মানে এখানে কী ব্যবস্থা নেয় সেটা তো মানে যে দেশের মানে এই যে এর উপর নির্ভর করছে আর কি, পরিস্থিতির উপর নির্ভর করছে আর কি। তো এখন ধরেন
এটা তো ধরেন আমাদের সাথে ভারতের সাথে যে প্রত্যাপন যে চুক্তি, ওই চুক্তি অনুযায়ী হয়েছিল রাজনৈতিক কারণ ছাড়া যদি কোনো এই যে ইয়ে থাকে, মানে রাজনৈতিক কারণে যদি মামলা হয়ে থাকে তাহলে হয়তো সেটা বিবেচনায় নেবে না। আর নয় যদি কেউ যদি ধরেন অপরাধী হয়ে থাকে এবং অপরাধী যদি সাজা হয়ে থাকে, এবং সেক্ষেত্রে হয়েছিল বাংলাদেশ থেকে যদি অনুরোধ করা হয় অথবা ভারতের আসামে যদি বাংলাদেশে থাকে, যেমন পরেশ বড়ুয়া, পরেশ বড়ুয়াকে যে মানে এই চুক্তিটাই হয়েছিল 2015 সালে পরেশ বড়ুয়াকে ফেরত নেওয়ার জন্য চুক্তিটা হয়েছিল আর কি, এবং চুক্তির পরেই দেখা গেল যে পরেশ বড়ুয়াকে প্রত্যাপন করা হলো। কিন্তু শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশে যে চিঠি দেয়া কিংবা সেই বিষয়ে সে ধরনের কোনো রিপ্লাই না পাওয়া, আসলে ভারত কি এই মামলাকে রাজনৈতিক মামলা হিসেবেই দেখছে? এখন পর্যন্ত তো তারা রাজনৈতিক হিসাবেই দেখছে, এবং সেজন্যই হয়তো তারা কোনো চিঠির উত্তর দিচ্ছে না। আর আরেকটা যে বিষয় যে কালকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি বলছেন যে জুলাই গণহত্যাকারীদের ফেরানোর আগে কিংবা শেখ হাসিনাকে ফেরত আনার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া জনগণ মেনে নেবে না, কিংবা এনসিপিও তারা ঠিকভাবে দেখছে না। এই ক্ষেত্রে কি কোনো বিশৃঙ্খলা দেখা দেওয়ার শঙ্কা আছে? এটা তো ধরেন একটা রাজনৈতিক দলের বক্তব্য, এটা ধরেন এখন রাজনৈতিক দলের বক্তব্য, ওদের সংসদে প্রতিনিধিত্ব কতটুকু বা মানে আমাদের মানে সাধারণ যে জনমত আছে জনমতেও ওদের কতটুকু প্রভাব, সেটা তো চিন্তা নিতে হবে বা বিবেচনা নিতে হবে আর কি। এখন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তো তারা তো তাদের সংসদে তারা তো ধরেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের ব্যাপক জনসমর্থনও আছে। তো তারা হচ্ছে আমার মনে হয় হচ্ছিল দেশের এবং জনগণের স্বার্থকে বিবেচনায় নিয়েই আমার মনে হয় দলটি সিদ্ধান্ত নেবে আর কি। এবং আমার মনে হয় যে যেটা দেশের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক হবে ওই ধরনের সিদ্ধান্তই বিএনপি নেবে। প্রধানমন্ত্রীর ভারত সফর যদি শেষ পর্যন্ত হয়, যদিও এখনও প্রেস সচিব জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু যদি আমরা ধরেই নিই তর্কের খাতিরে যে শেষ পর্যন্ত হয়তো প্রাইম মিনিস্টার যাচ্ছেন, সেই সময় কি আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলোতে আমাদের গঙ্গা চুক্তি সামনে ডিসেম্বর হওয়ার কথা, সীমান্ত সমস্যা রয়েছে, আর রানিং ইস্যু শেখ হাসিনার ফেরত আনার বিষয় তো রয়েছে, এই বিষয়গুলো কি প্রাধান্য পেতে পারে? না, অবশ্যই প্রাধান্য পাবে, এবং এই বিষয়গুলো নিয়েই তো আলোচনা হচ্ছে যে গঙ্গার যে পানি চুক্তি, তারপরে ধরেন এই যে ইভেন এই যে তিস্তা চুক্তি নিয়েও এখানে আলোচনা হতে পারে আর কি। তারপরে যেমন সীমান্তে হত্যা বন্ধ, তারপরে হচ্ছিল প্রধানমন্ত্রী এবং যে জুলাই হত্যার যেসব পলাতক আসামি আছে তাদের এই যে প্রত্যাপন, সব মানে সার্বিক সব বিষয় নিয়েই আলোচনা হবে। আর প্রত্যর্পণ চুক্তিতে কি আসলে, আপনি তো যেহেতু আইনের দিকটা আরও ভালো বোঝেন, এখানে কি ইলাবোরেটলি কোনো কিছু করার সুযোগ আছে বা এটা সংশোধনের কোনো সুযোগ রয়েছে? না, এটা সংসদ, এটা তো চুক্তির জায়গায় আছে, সেখানে আসা হচ্ছে যে রাজনৈতিক কারণে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে হয়তো মানে তখন হয়তো যে কোনো দেশ, ভারত বা বাংলাদেশ, সেটা হচ্ছিল বিবেচনা নাও করতে পারে। আর যদি এমনি যদি ধরেন স্বাভাবিক যদি কোনো মামলা যদি দণ্ড হয়, সেক্ষেত্রে হচ্ছিল বিবেচনা করার কোনো সুযোগ নেই এবং সেখানে প্রত্যাবর্তন করতেই হবে। এবং আপনি তো নিশ্চয়ই আমি এর আগেও বলেছি যে পরেশ বড়ুয়াকে যে বাংলাদেশ যে ফেরত দিল, তো ওটা তো ধরেন রাজনৈতিক মামলা ছিল না, সে এখানে মানে এই ভারতে অপরাধ করেছে, এখানে সে পলাতক ছিল এবং সেখানকার সাজাপ্রাপ্ত ছিল, এবং বাংলাদেশের সাথে যে এই চুক্তি হলো, চুক্তি পরবর্তী কিন্তু পরেশ বড়ুয়াকে ফেরত দেওয়া হলো। তো এখন ধরেন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে, এখন বাংলাদেশ বেশ কিছু মানে কূটনৈতিকভাবে 5-6টা পত্র তাদেরকে দিয়েছে, কিন্তু কোনো পত্রেরই কিন্তু তারা উত্তর দেয়নি আর কি। তো এখন ধরেন প্রধানমন্ত্রীর সফর হচ্ছে, এবং প্রধানমন্ত্রীর সফরে তো এটা তো একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার মনে হয় এটাই হচ্ছিল 1-2-3-এর মধ্যে এই বিষয়টা থাকবে আর কি, যে প্রধানমন্ত্রীর প্রত্যাপনের বিষয়টা। জি, আরেকটি আমরা খবর দেখছিলাম যে জাহাজ কাটার সময় চট্টগ্রাম শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে 9 জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে যদি আমরা খতিয়ে দেখব বিষয়টা, তারপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এই যে এত মৃত্যু, এই মৃত্যুর দায় কার? পুলিশই শুধু ব্যবস্থা নিয়েই কি আসলে এই ধরনের সমস্যাগুলো? এটা তো ধরেন এই যে জাহাজ যারা এই যে আমদানি করেছে আর কি, যে এই জাহাজ, পুরনো জাহাজ যে আমদানি করে, এটা তো হচ্ছিল একটা হয়তো তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার জাহাজ ছিল, এবং দেখা গেল যে তো এখন ট্যাঙ্কার জাহাজে তো গ্যাস হওয়া তো স্বাভাবিক। তো এখন ধরেন এই গ্যাসটাকে কী করতে হয়, এটাকে কাটার আগে গ্যাসটাকে একটু বের করে ফেলতে হয়, সেটা করেনি আর কি। এবং আজকে পত্রিকাতেও দেখেন আপনার যে গ্যাসটা বের করে নেওয়া দরকার ছিল। হ্যাঁ, গ্যাসটা বের করে নেওয়া দরকার ছিল, তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না আর কি। কিন্তু এইসব ঘটনার ক্ষেত্রে কি এরকম প্রস্তুতি আগে থেকে থাকা দরকার না? এটা তো ধরেন মানে আসলে তো বাংলাদেশ তো এখন তো ধরেন বিশ্বে হচ্ছে হলো যে এই যে জাহাজ ভাঙায় তো বাংলাদেশ এখন 1 নম্বরে,
এবং এটা হচ্ছে এই শিল্পটা দ্রুত হচ্ছে আরও এগিয়ে চলছে আর কি। তো এই ব্যাপারে তো আসলে তো বাংলাদেশ তো মানে এর আগেও তো এখানে মানে প্রচুর জাহাজ কাটা হয়েছে। তো এটার ব্যাপারে তো মানে অভিজ্ঞতা থাকা স্বাভাবিক। তো কেন এটা হলো সেটা হয়তো পুলিশ বলছে যে পুলিশ তো তদন্ত করে দেখবে যে গ্যাস বের না করে কেন এভাবে মানে কাটা হলো আর কি। তো গ্যাস যদি বের করা হতো তাহলে তো আর এই দুর্ঘটনাটা ঘটতো না। তো এই জায়গায় এই যদিও জাহাজ ভাঙা এই শিল্প নিয়ে এখন মালিক পক্ষ বলেছে যে প্রতি শ্রমিককে তারা 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিবে। এখন একটা মানুষের জীবনের কাছে তো 10 লক্ষ টাকা তো কিছুই না। তো তারপরেও হয়তো ধরেন যদি মানে ক্ষতিপূরণ দেয়, এটা হয়তো যে সকল পরিবারের মানে হয়তো উপার্জনকে ক্ষম ব্যক্তি নিহত হয়েছেন তাদের হয়তো কিছুটা হয়তো তাদের যে ক্ষতির প্রশমন হবে আর কি। কিন্তু যার গেল তার তো চলেই গেল। এটা আসলে আগামীতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত? সেক্ষেত্রে হলো নিয়মই হচ্ছে হলো যে কোনো জাহাজ যখন মানে কাটা হবে প্রথমে হচ্ছিল এটার মধ্যে আর গ্যাস যদি থেকে থাকে তাহলে এই গ্যাসকে আগে বের করতে হবে, তারপরে হচ্ছিল কাটতে হবে আর কি। আরেকটি খবর বেশিরভাগ পত্রিকায় ফলাও করে প্রকাশ করে, সেটা হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের চরম সংকট। বিশেষ করে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, শুধু গাড়িতেই নয়, অনেক ক্ষেত্রে বাসা বাড়িতেও গ্যাস মিলছে না। দুটি যে এলএনজি টার্মিনাল, এর মধ্যে একটি চালু আর একটি বন্ধ। অনেকে বলছেন যে এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটা পায়তারা, কিংবা এই কারণেই কৃত্রিম সংকটটা তৈরি করা হচ্ছে কিনা, বা এর পেছনে কি আসলে কোনো ভিন্ন কারণ থাকতে পারে? এটা হচ্ছিল মূল কারণ হলো যে ওই যে দুটা এলএনজি টার্মিনাল যে দুটি আছে, সামিট এবং এক্সিলারেট, যেটা এই যে আমেরিকান, এই সামিটেরটাও কিন্তু আমেরিকায়, কিন্তু দুইটাই কিন্তু আমেরিকা পরিচালনা করছে আর কি। তো প্রথমে দেখা গেল যে সামিট বন্ধ হলো, তারপরে আবার সামিট চালু হলো, আবার ওই যে এক্সিলারেট যেটা এটা বন্ধ হলো। তো এখন বাংলাদেশ কিন্তু এই যে বিগত সরকারের সময়ও কিন্তু চীন তদবির করেছিল যে তাদেরকে একটা টার্মিনাল দেওয়ার জন্য। তো বিগত সরকার দেয় নাই, তো এই বর্তমান সরকার চীনকে একটা টার্মিনাল দিয়েছে আর কি। এবং যুক্তরাষ্ট্র প্রথম থেকেই এটা আপত্তি করে আসছিল যে মানে চীনকে যেন টার্মিনাল দেওয়া না হয়, এবং চীনকে টার্মিনাল দেওয়া মানে হয়েছিল তাহলে তাদের এখানে হয়েছিল তারা যে একচেটিয়াভাবে যে ব্যবসা করছে এই ব্যবসার মানে ব্যাপক ক্ষতি হবে। তো এখন ধারণা করা হচ্ছে যে এই দুইটা টার্মিনাল একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া, তারপরে আবার একটা চালু হওয়া, তো এটা হচ্ছিল যে মানে যুক্তরাষ্ট্রের এখানে মানে ষড়যন্ত্র বা কিছু কারসাজি আছে আর কি। অনেক দায়ী করছেন কেউ কেউ যে খুব কাছাকাছি সময়ে একটি বন্ধ একটি খোলা, আবার একটি চালু হচ্ছে একটি বন্ধ। এটা ছিল মূল এটাই যে চায়নাকে যে থার্ড যে এলএনজি টার্মিনাল যেটা দেওয়া হয়েছে এটা চায়নাকে কেন দেওয়া হলো, এবং যুক্তরাষ্ট্র বলে আসছে যে এটা বন্ধ করার জন্য। তো এখন তো চায়নার সাথে অনেক চুক্তি হয়েছে, আর চায়নাকে দিলে আমার তো মনে হয় না যে এটা তো দেশেরই লাভ। যে দুটো টার্মিনাল আছে, তিনটা টার্মিনাল হলে ক্ষতি কী? এখন তারা চাচ্ছে যে না একচেটিয়াভাবে তারা এখানে বাণিজ্য করবে। এইটার সাথে কি মিসম্যানেজমেন্টও কোনো ক্ষেত্রে দায়ী? মানে সরকার বা যারা হয়তো বিদ্যুতের দায়িত্ব কিংবা গ্যাসের দায়িত্ব রয়েছেন, তারা কি আসলে ঠিকঠাকভাবে? না, তারা তো সরকার তো ধরেন সিদ্ধান্ত নিয়েছে যে সরকার এটাকে আরও মানে ব্যাপক ভিত্তিক করতে যাচ্ছে আর কি। যে আগে দুটো টার্মিনাল ছিল, এখন তৃতীয় টার্মিনালের মাধ্যমে এবং তৃতীয় আরেকটি দেশকেও ইনভলভ করা হলো। তো এটা যুক্তরাষ্ট্রের এটাই আপত্তি আর কি, যে তারা যাচ্ছে যে না তারা এককভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে। মানে তাদের কারণ এটা হয়ে থাকতে পারে। আর একটা দেখলাম গ্যাসের অভাবে বিভিন্ন কলকারখানায় উৎপাদনে ধস, অনেক জায়গায় বলা হচ্ছে যে করে কারখানা বন্ধ, শ্রমিকরা ফিরে যাচ্ছে। বিরোধী দলের নেতা বলছেন সংসদে একটা বিশেষ অধিবেশন ডাকা হোক এই যে এখনকার যে ক্রাইসিস এটা নিয়ে। আপনি কি মনে করেন এরকম বিশেষ অধিবেশন ডেকে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? না, অধিবেশন ডেকে তো কোনো লাভ নাই। তো এখন সংকট তো সংকটের জায়গায় আছে। সংকটকে আপনার হচ্ছিল মোকাবেলা করতে হলে ধরেন যে এই যে টার্মিনালের যেটা, এটা তো আমার বললাম এটা তো পলিটিক্যাল ইস্যু। এটা ধরেন এখন এই ধরনের ইস্যু যেন না করতে পারে কেউ, ওই ব্যাপারে সরকারকে সজাগ থাকতে এবং সচেষ্ট থাকতে হবে। এটা হলো যে মানে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে মানে কী ব্যবস্থা নিলে গ্যাস সংকট দূরীভূত হবে আর কি। তো আমাদের দেশে যে ধরেন যে যে সকল গ্যাস ফিল্ড আছে এবং নতুন যে সকল নতুন যে কূপ খনন করা হচ্ছে, এটাকে আরও ত্বরান্বিত করতে হবে বা বেগবান করতে হবে। আর আমদানি যেটা এই যে তরল গ্যাস যেটা আমদানি করা হয়, ওই আমদানি যেন কোনোভাবেই যেন বিঘ্নিত না হয়, এগুলো যদি মানে করা যায় তাহলে আমার মনে হয় না আর এই সংকট থাকবে। আসলে এই যে গত 17 বছরে সরকার একটু উদ্যোগ নিল না কেন? এই যে আমরা বাপেক্সকে শক্তিশালী করলাম না, নতুন করে গ্যাস খননের চেষ্টা করলাম না, তার আগে কি ধরে নিলেও বাংলাদেশে কোনো গ্যাস নাই আর? না, এটা তো ধরেন এই যে গত 17 বছরে যেটা হচ্ছে, এটা হলো যে মানে আমাদের এখানে যারা মানে এই এলএনজি বলেন বা এই যে গ্যাস যেটা এই যে আমদানিকারক যারা আর কি, এদের মানে সরকারের সাথে এদের একটা মানে
মানে এটাকে কি বলা হয় যে একটা মানে ইয়ে থাকে আর কি, মানে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করা, নিজেরা লাভবান হওয়ার জন্য। নিজেরা লাভবান হওয়ার জন্য আর কি, একটা সিন্ডিকেটের মতো আর কি অনেকটা। তো এইটা কি এই নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার কি একই পথে হাঁটতে পারে? না, বিএনপি সরকার তো একই পথে হাঁটছে না, তো একই পথে হাঁটছে না দেখেই তো ধরেন এই যে মানে বিভিন্নভাবে যেমন হোঁচট খাচ্ছে এবং সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর কি। আর গ্যাসের অভাবে যে শিল্প কারখানায় উৎপাদন কমে যাচ্ছে, সেটা কি আসলে এখন না, দীর্ঘমেয়াদে রপ্তানিতে প্রভাব ফেলতে পারে? তা তো অবশ্যই প্রভাব ফেলবে। গ্যাসের যদি অভাব হয় তাহলে যদি ধরেন শিল্প কারখানা যদি উৎপাদন করতে যদি না পারে তাহলে রপ্তানিতেও বিঘ্নিত হবে। তো এখন ধরেন এই যে মানে আমাদের হয়েছিল মানে এই যে ধরেন এই যে ডিপসিতে যে আমাদের যে কূপ খনন করার কথা, আমাদের তো এই যে এই ইয়ে চুক্তি হয়ে গেল যে এই যে এই যে এই এটার কি বলে না, এই যে সমুদ্রের যে চুক্তিটা হলো, মানে অফশোর অনশোর যে, হ্যাঁ, তো সেখানে তো বাংলাদেশ, তিনটা পক্ষ ছিল, বাংলাদেশ, ভারত এবং মায়ানমার। তো চুক্তি পরবর্তী দেখা গেল যে মায়ানমারও কিন্তু তারা যে অংশটুকু পেয়েছে সেখান থেকে তারা তেল এবং গ্যাস উত্তোলন করছে, ভারতও কিন্তু ভারতের অংশ থেকে তেল এবং গ্যাস উত্তোলন করছে। আমরা করছি না, কিন্তু আমরা এই যে আমার চুক্তি পরবর্তী তো প্রায় তো হচ্ছিল 15 বছর হয়ে গেল, কিন্তু আমরা তো করছি না। তো আমরা কেন করছি না, এটাই তো হচ্ছিল যে মানে রসাবৃত্ত আর কি, যে এতদিন কেন আমরা করলাম না। তো আমার মনে হয় আর কি এটা হলো যে বিভিন্ন বিদেশি কোম্পানি এবং আমাদের যে বিগত যারা সরকার ছিল তাদের মধ্যে একটা হয়তো অন্য ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার জন্য এটা করা হয় নাই আর কি। এর মূল কারণ কি আসলে বেসরকারি খাত এগিয়ে যাক, নিজেরা লাভবান হয়, এই কারণে কি আসলে দীর্ঘমেয়াদে না, এখন জনবান্ধব? আমাদের ধরেন অনশোর এবং অফশোর মিলে আমাদের যে সকল মানে এটা ধারণা করা হয় আর কি, যে গ্যাস আছে বা যে তেল আছে, এতে ধরেন গ্যাসে ধরেন আমরা স্বয়ংসম্পূর্ণ, আর তেলেও ধরেন আমাদের হয়তো ধরেন 70 থেকে 80% চাহিদা আমাদের মেটানো সম্ভব। এবং যে গ্যাস যখন এটা ওই যে ইয়ে করা হয়, যে উত্তোলন করা হয়, তখন এটার সাথে যে এই কনডেনসেট যেটা বের হয় ওই ফ্র্যাকশনাল প্ল্যান্টের মাধ্যমে এটা থেকে কিন্তু মানে ইয়ে পাওয়া যায়, এই যে এই অকটেন, পেট্রোল এবং ডিজেল, এই তিনটাই পাওয়া যায়। তো এগুলো যদি ঠিকভাবে যদি সংরক্ষণ করা হয়, আর ধরেন নতুন যদি তেল এবং গ্যাস খনি যেগুলো ধারণা করা হচ্ছে আর কি, যে যেমন ভোলাতে বলা হচ্ছে যে অনশোরে গ্যাস আছে, তারপরে ধরেন এই যে বঙ্গোপসাগরেতে অবশ্যই গ্যাস আছে, তো এগুলো যদি উত্তোলন করা হয় তাহলে তো দেশে গ্যাসের কোনো চাহিদা হবে না। কিন্তু আমরা গ্যাস উত্তোলন না করে আমরা বারবার আমদানিকে উৎসাহিত করছি, এর পিছনে কারণটা হচ্ছিল রাজনৈতিক কারণ আর কি। এটা হচ্ছিল যে মানে কিছু মানে যে স্বার্থান্বেষী মহল তারা এবং সরকারের একটা অংশ, এরা মানে বিগত সরকারের সময় করেছে, এখনও হয়তো চেষ্টা করতেছে আর কি করার জন্য আর কি। এখন আমরা আরেকটি খবর দেখছিলাম যে প্রধানমন্ত্রী আগামীকাল তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের যে পাইলটি কার্যক্রম শুরু হয়েছিল সেটা মূল কার্যক্রম উদ্বোধন করবেন। এই যে ফ্যামিলি কার্ড বা বিভিন্ন যে কার্ডগুলো দেওয়া হচ্ছে, এর মধ্য দিয়ে আসলে নারীর ক্ষমতায়ন কিংবা নারীদের যে সচ্ছল করে তোলা কিংবা তাদেরকে সামনে নিয়ে আসা, এই বিষয়ে আসলে কতটা ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড? কার্ড তো ধরেন বিগত সরকারও তো বিভিন্ন মানে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে ধরেন যে মুক্তিযোদ্ধা ভাতা, বিভিন্ন ভাতা দিয়ে তারা তো চেষ্টা করেছিল যে মানে দারিদ্র্য বিমোচন বা এই ধরনের অক্ষম ব্যক্তিদেরকে সক্ষম করে তোলার জন্য আর কি। তো তারাও তো সফল হয় নাই। তো এটা ধরেন যে এতে ধরেন এই যে কার্ড ডিস্ট্রিবিউশনে দেখা যাচ্ছে যে মানে যে তালিকা করা, তারপরে হচ্ছিল যে এই এটাকে ডিস্ট্রিবিউশন করার মধ্যে ব্যাপক অনিয়ম হয়ে থাকে। তো এগুলো যদি দূর করে যদি মানে নিঃস্বার্থভাবে যদি ধরেন তালিকা যদি করা হয়, তাহলে হয়তো মানে প্রকৃত যারা হলো যে দুস্থ বা প্রকৃত যারা অসহায় তারা হয়তো লাভবান হবে। কিন্তু সরকার যখন ভালো উদ্যোগই তো অনেক ক্ষেত্রে নিয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে স্বজনপ্রীতি, দলপ্রীতি, এই সব কারণে তো ঠিক লোকের কাছে কি ঠিক সাহায্যটা না পৌঁছায় না, ঠিক লোকের কাছে ঠিক সাহায্যটা পৌঁছায় না, দেখেই তো দেখা যাচ্ছে যে এটা নিয়ে মানে বিভিন্ন জায়গায় মানে হট্টগোল, তারপর হচ্ছিল মারামারি। তো এটা হলো যে কার্ড দেওয়া হোক, এটা ভালো দিক, কিন্তু এটা যেন প্রকৃত যারা হলো মানে নিডি তাদেরকে যেন এটা দেওয়া হয় আর কি। এটা দেখা যাচ্ছে যে যাদেরকে তালিকা করার জন্য দায়িত্ব দেওয়া হয় তাদের আত্মীয় স্বজনকেই দেখা যাচ্ছে যে এখানে প্রাধান্য দেওয়া হয়। এবং এটা এই যে
বিগত সরকারের সময় হয়েছে, বর্তমান সরকারের সময় এটা হচ্ছে। এই অনিয়মটা বা এই দুর্নীতিটা আসলে রোধ করতে হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? না, পদক্ষেপ হচ্ছিল যে সরকারি কর্মকর্তা যারা, তাদেরকে তো অবশ্যই হচ্ছিল সততা, আন্তরিকতা এবং বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে। আর তাছাড়া হচ্ছিল যে রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তারাও তো এটার সাথে জড়িত, এবং তাদের দেওয়া তালিকা অনুযায়ী কিন্তু হচ্ছিল নির্বাহী অফিসার তালিকা চূড়ান্ত করে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছিল ধরেন এই যে রাজনৈতিক যারা এই যে ব্যক্তি রয়েছেন, তারা যেন তালিকা করার সময় যেন এটা যেন মানে নিরপেক্ষ দৃষ্টিতে যদি করে, তাহলে হয়তো এটা হবে না আর কি। আর ধরেন তারা যদি করার সময় যদি ধরেন তারা যদি দেখা যাচ্ছে যে স্বজনপ্রীতির আশ্রয় নেয়, তাহলে তো দেখা যাবে যে তারা তাদের আত্মীয় স্বজন এবং তাদের যে এই যে বলয়ের যে সকল লোকজন, ওদেরকে হয়তো তালিকাভুক্ত করছে। এবং এই এটা যদি করা হয়, তাহলে তো হচ্ছে এটার লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা, সেটাই হচ্ছিল ব্যাহত হবে। আরেকটি খবর দেখছিলাম হাম নিয়ে একটি শিরোনাম, যে হামে মারা যাওয়া 51% শিশু যারা মারা গেছে তাদের আসলে টিকা নেওয়ার বয়সই হয়নি, মানে হামের যে টিকার যেটা, আসলে হামকে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারছি না কেন, বা যে এখনকার যে অব্যবস্থাপনা সেটা। এখন হামের তো ধরেন টিকা নিতে হয়, এটা হচ্ছে হলো বোধহয় 2 বছরের ভিতরে টিকা নিতে হয়। তো এখন ধরেন দেখা যাচ্ছে যে 6 মাসের শিশুও মারা যাচ্ছে, 3 মাসের শিশুও মারা যাচ্ছে। তো এটা ঠিক যে তাদের তো টিকা নেওয়ার হয়তো তখনও বয়স হয়নি আর কি। তো এখন এটা দেখতে হবে যে এটা কি আসলে কি হামে মারা গিয়েছে নাকি না অন্য কোনো কারণে মারা গিয়েছে। সেই জায়গায় কি সরকার আসলে এটা নিয়ে স্টাডি করা বা স্বাস্থ্যসেবাটা আরেকটু দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? না, স্বাস্থ্যসেবা দেখুন, স্বাস্থ্য খাতে তো ধরেন আমাদের দেশে তো ধরেন প্রত্যেকটা উপজেলাতে হাসপাতাল আছে, প্রত্যেকটা জেলাতে সরকারি হাসপাতাল আছে, এবং বেসরকারি হাসপাতালে প্রচুর ডাক্তারও বেরোচ্ছে। কিন্তু শিক্ষার স্বাস্থ্যসেবা তো সেভাবে তো হচ্ছিল যে উন্নীত হয়নি আর কি। দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে এখন কিন্তু প্রচুর সংখ্যক রোগী কিন্তু আগে ভারতে যেত, এখন ধরেন এই যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং চায়না চলে যাচ্ছে। তো এটা ধরেন মানে এবং যাওয়ার সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তো এটাকে যদি রোধ করা যদি না হয়, এটা তো দেশের একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা, যেটা এটা কিন্তু আমাদের হচ্ছে যে চলে যাচ্ছে আর কি। যে এই স্বাস্থ্য খাতে যেটা, এটা যদি আমরা যদি দেশে যদি এই চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারতাম, তাহলে হয়তো মানে দেশেই মানে মানুষে এই চিকিৎসা নিত। তো আমাদের যে মানে যে সরকারি হাসপাতালের ডাক্তার যারা, আপনি যদি থাইল্যান্ডে যান বা চায়না যান, সেখানে দেখবেন যে একজন ডাক্তার ডেইলি সর্বোচ্চ হচ্ছিল 12 থেকে 14 জন, এর বেশি রোগী কিন্তু দেখে না কিন্তু। তো আমাদের দেশে তো ধরেন মানে দেখা যাচ্ছে যে এই 9টা থেকে 2টা পর্যন্ত হাসপাতালে ডিউটি করতেছে, ডিউটি করার পরে তারপরে বিকাল ধরেন 4টা বা 5টা থেকে আবার রাত 2টা পর্যন্ত আবার হচ্ছিল যে চেম্বার করতেছে, এবং সেখানে চেম্বারে দেখা যাচ্ছে যে 50, 60 বা 100 পর্যন্ত রোগী দেখছি একজন ডাক্তার। তো এটা তো ধরেন হিউম্যানলি ইম্পসিবল। এটা যেটা তারা করছে হচ্ছে জাস্ট হলো যে তাদের হচ্ছে হলো যে ফিটা পাবে, সেক্ষেত্রে হয়তো করছে, কিংবা ফিটাতে তাদের ফি পাওয়ার আশায় তারা করছে, এবং 2 থেকে 3 মিনিট মানে একজন রোগী দেখছে। আর বাইরে তো ধরেন আপনার হচ্ছে হলো যে এই ইয়েতে এই যে যখন করা হয়, আপনাকে কিন্তু সরাসরি কিন্তু চিকিৎসক দেখে। আর এখানে তো অ্যাসিস্ট্যান্ট আপনাকে মানে আপনার সব কিছু লিখার পরে তারপরে হচ্ছিল যে এর কাছে যায়, এই যে প্রেসক্রিপশন লেখার সময় চিকিৎসক হতে লাগে, প্রেসক্রিপশন লেখার সময় চিকিৎসকের কাছে যায়, এবং চিকিৎসক দেখা যাচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে যে একজন মানে বড় বড় চিকিৎসক যারা আর কি দেখছি আর কি। তো এই ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে, এবং তারাও যদি ধরেন ডেইলি যদি 10 থেকে 14 জন যদি রোগী যদি দেখে, তাহলে হয়তো ধরেন স্বাস্থ্যসেবা যেটা, এটা হচ্ছিল মানুষ পাবে আর কি। আর এটাও দেখতে হবে যে যারা সরকারি হাসপাতালে ডাক্তার, তারা হচ্ছিল যে তাদের দরকার হলে বেতন বাড়িয়ে দেখ, তারা খালি সরকারি হাসপাতালে তারা চিকিৎসা দেবে। আর যারা হচ্ছিল যে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ডাক্তারি করে, তারা সেখানেই তারা চিকিৎসা দেবে আর কি। তো এগুলো যদি ক্ষেত্র যদি চিহ্নিত করে যদি প্রত্যেকের এরিয়া যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে হয়তো মানে মানুষ সুফল পাবে আর কি। আর নয় ধরেন যেভাবে যে এটা তো অত্যন্ত দুঃখজনক যে ধরুন বছরে আমার মনে হয় 50-60 হাজার কোটি টাকা আমাদের চলে যাচ্ছে হচ্ছিল এই যে বিদেশে চলে যাচ্ছে চলে যাওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ইকতেদার আহমেদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।